আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা একটা নতুন প্রশ্ন সমাধান করব, সেটা হচ্ছে ডব্লিউকেবি সন্নিকর্ষ পদ্ধতিতে রৈখিক ছন্দিত দোলকের শক্তি স্তর নির্ণয়। তো এখানে আমরা রৈখিক ছন্দিত দোলক বলতে কী বুঝি, আমরা যদি এখানে একটা উদাহরণ দিই, তো ধরে নিলাম যে একটা পেন্ডুলাম, যেটা হচ্ছে লিনিয়ার হারমোনিক পেন্ডুলাম। এই পেন্ডুলামের মধ্যে যে ববটা রয়েছে সেই ববটা হচ্ছে এই সুতা দ্বারা এখানে বেঁধে রাখা হয়েছে। তো এখানে আমরা যদি এই ববটা সাম্যাবস্থান থেকে একটু ফোর্স দিয়ে টেনে ছেড়ে দেই, তাহলে এই পেন্ডুলামটা তার সমান বিস্তার সহ দুলতে থাকবে। তো এই পেন্ডুলামটাকে ফোর্স করে যদি আমরা পিছনে টেনে তারপর ছেড়ে দেই, তাহলে ধরে নিলাম যে পিছনের দিকে সে -a পরিমাণ গেল এবং সামনের দিকে +b পরিমাণ গেল। হ্যাঁ, তো এই সমান বিস্তার সহ এইখান থেকে সাম্যাবস্থান থেকে -a পর্যন্ত যে বিস্তারটা, সেটাকে যদি আমরা a দ্বারা প্রকাশ করি, তাহলে a বিস্তার নিয়ে সে সামনে এবং পেছনে দুলতে থাকবে। আবার রৈখিক ছন্দিত দোলক হিসেবে আমরা একটা স্প্রিংকেও কল্পনা করতে পারি এবং স্প্রিংয়ের শেষ মাথায় আমরা একটা বস্তু অ্যাড করে দিতে পারি এবং বস্তুটাকে টেনে যদি ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে সে দুলতে থাকবে। তো এটাও হচ্ছে রৈখিক ছন্দিত দোলকের একটি উদাহরণ। তো বব বা পেন্ডুলাম বা স্প্রিং যাই হোক না কেন, রৈখিক ছন্দিত দোলকের ক্ষেত্রে আমরা পটেনশিয়াল এনার্জি বা বিভব ভি এর একটি সমীকরণ থাকে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ½ kx²। আমরা সকলেই এই সমীকরণের সাথে পরিচিত আছি আশা করি, কারণ এটা অনেক কম ক্লাস থেকে পড়ে আসতেছি, অর্থাৎ ইন্টার থেকে আমরা এই সমীকরণ সম্পর্কে জেনে আসতেছি। তো এই যে বিভব ভি ইজ ইকুয়াল টু ½ kx², তো কে মানে কি? কে মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, বা এই ববের ক্ষেত্রে যে ববের কনস্ট্যান্ট মানটা রয়েছে সেটা হচ্ছে কে। তো এখানে আমরা লিখে দেই কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট এবং এক্স হচ্ছে অবস্থান। আবার আমরা জানি যে স্প্রিং কনস্ট্যান্ট কে হচ্ছে m⍵², কে ইজ ইকুয়াল টু m⍵²। এম মানে হচ্ছে এই যে ববটা রয়েছে সেই ববের ভর এবং ওমেগা হচ্ছে কৌণিক গতি। তো এখানে আমরা কে এর পরিবর্তে যদি m⍵² দিই, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ½ m⍵²x²। তো এখানে আমরা কি বলতে পারি, এই যে বিভব ভি বা পটেনশিয়াল এনার্জি একটি স্প্রিংয়ের মতো কাজ করে, আর যেখানে ওমেগা হচ্ছে কৌণিক গতি। তো আমাদের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা এটা লিখে নেব যে একমাত্রিক রৈখিক ছন্দিত দোলকের বিভবের শক্তির জন্য আমরা পাই ভি ইজ ইকুয়াল টু ½ m⍵²x²। তো এবার আমরা একটু খেয়াল করি, এখানে একটি হারমোনিক অসিলেটরে দোলকের সর্বাধিক দূরত্ব, যাকে আমরা প্রত্যাবর্তন বিন্দু বলে থাকি, এই যে ববটা রয়েছে এটাও তো সাম্যাবস্থায় রয়েছে, তো এটাকে আমরা টেনে যদি ছেড়ে দেই, সে সমান দূরত্ব বা বিস্তার নিয়ে দুলতে থাকবে। এখন এই ববটা যে সর্বোচ্চ পেছনের দিকে যত দূরত্ব যাবে সেই বিন্দুটাকে বলা হয় প্রত্যাবর্তন বিন্দু, এবং সে সামনের দিকে যত দূরত্ব সর্বাধিক যাবে সেটাকেও বলা হয় প্রত্যাবর্তন বিন্দু। তো এটাকে মাইনাস আনা শুধু লিখে প্রকাশ করি, যখন আমরা মানটা লিখব তখন মাইনাস একটা মান আসবে। তো এটা হচ্ছে একটা প্রত্যাবর্তন বিন্দু, এটা হচ্ছে আরেকটা প্রত্যাবর্তন বিন্দু। তো এই প্রত্যাবর্তন বিন্দুতে গতিশক্তি শূন্য হয়, অর্থাৎ আমরা যখন এই ববটাকে গতিশীল করব, সে পেছনের দিকে সর্বাধিক যত দূরত্ব যাবে সেখানে গিয়ে একটু থেমে যাবে, মানে গতি শূন্য হয়ে যাবে, তারপর আবার সে সামনের দিকে যাবে। তো সর্বোচ্চ সামনের দিকে যত দূরত্ব যাবে সেই দূরত্ব গিয়ে আবার একটু থেমে যাবে, অর্থাৎ এখানেও তার গতিশক্তি শূন্য হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যাবর্তন বিন্দুতে যে ববটি রয়েছে সেটার গতিশক্তি শূন্য, অর্থাৎ তার বেগ ভি ইজ ইকুয়াল টু 0। আমরা জানি যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে ½ m⁴। তাহলে ½ m⁴ এর মান কত? 0। তাহলে আলটিমেটলি মানটা আসবে 0, অর্থাৎ কাইনেটিক এনার্জি 0 আসবে। তো এই অংশটুকু যদি আমি আবার একটু বলি, তো আমি কিভাবে বলতে পারি, এখানে যে দোলকটি রয়েছে সেই দোলকটি প্রত্যাবর্তন বিন্দুতে কিছু সময়ের জন্য থেমে যাবে এবং তারপর সে আবার গতিশীল হবে, অর্থাৎ প্রত্যাবর্তন বিন্দুতে তার ব্যাগটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো ব্যাগ 0 হয়ে গেলে তার কাইনেটিক এনার্জিও 0 হয়ে যাবে। তো আমরা জানি যে কোনো সিস্টেমের যে মোট শক্তি রয়েছে সেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, এবং ই হচ্ছে কাইনেটিক এনার্জি এবং বিভব শক্তির সমষ্টি। বিভব শক্তিটা সবসময় এক্সের উপর নির্ভরশীল, এক্স অক্ষের দিকে সে দুলতে থাকে।
এবং স্থানে স্থানে বিভবটা পরিবর্তন হয়, কিন্তু কাইনেটিক এনার্জিটা কি হয়, পরিবর্তন হয় না। কখন পরিবর্তন হয়, যখন প্রত্যাবর্তন বিন্দুতে যায় তখন কাইনেটিক এনার্জিটা 0 হয়ে যায়। তো এখানে যদি কাইনেটিক এনার্জি 0 হয়ে যায় তাহলে শুধুমাত্র এই যে পটেনশিয়াল এনার্জিটা সেটা থাকবে। তো মোট এনার্জি ই হবে শুধুমাত্র পটেনশিয়াল এনার্জির সমান। সুতরাং আমরা কি লিখতে পারি প্রত্যাবর্তন বিন্দুর জন্য, ই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি। তাহলে এই ভিটা এই সাইডে আসলে ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো আমাদের সমাধানের মধ্যে আমরা কি লিখতে পারি এখন, যে প্রত্যাবর্তন বিন্দুতে এ বিতে গতিশক্তি 0। এই যে প্রত্যাবর্তন বিন্দু এ এবং বিতে তার গতিশক্তি হয় 0, যার ফলে আমরা লিখতে পারি ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু 0। তো প্রত্যাবর্তন বিন্দুতে এ ও বিতে গতিশক্তি 0 অর্থাৎ ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের মোট এনার্জি কত হবে, ই ইজ ইকুয়াল টু বিভব শক্তি ভি এর সমান। তো আমরা জানি যে বিভব শক্তি ভি ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা ই ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার। আবার একটা ব্যাপার খেয়াল করি যে প্রত্যাবর্তন বিন্দুতে আমরা যে মোট বিস্তারটা ধরছি সেই বিস্তারটা হচ্ছে এ, অর্থাৎ এই যে ববটা রয়েছে ববটার যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে, তো সাম্যাবস্থান থেকে যে তার সর্বোচ্চ পেছনের দিকে দূরত্ব এবং সর্বোচ্চ সামনের দিকে দূরত্ব সমান থাকে এবং সেখান থেকে সে দুলতে থাকে। তো এই সাম্যাবস্থান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এ এবং এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে এ। তাহলে মোট যে বিস্তারটা রয়েছে সেই বিস্তারটা হচ্ছে এ। তো এখানে আমরা এই এক্সের পরিবর্তে, যেহেতু এক্স হচ্ছে স্থানে স্থানে পরিবর্তনশীল, তো প্রত্যাবর্তন বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দু আর সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে এ স্কোয়ার। তো আমরা এক্সের পরিবর্তে এ স্কোয়ার লিখতে পারি। তো এখানে এ হলো দোলকের বিস্তার, তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করতে পারি। তো ই ইজ ইকুয়াল টু ভি, ভি এর মান হচ্ছে এটা। তো ই ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো এ স্কোয়ারটাকে রেখে এই সম্পূর্ণ মানটা যদি এই সাইডে চলে আসে, তো আমরা কি করব, এ স্কোয়ারটাকে বাম সাইডে রাখবো। তো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এই সাইডে আসলে 2e হবে। তো 2e আর এম ওমেগা স্কোয়ার উপরে ছিল, এটাকে যদি এই সাইডে আনি তাহলে নিচে চলে যাবে এম ওমেগা স্কোয়ার। তাহলে শুধু এ ইজ ইকুয়াল টু কী হবে, প্লাস মাইনাস রুট 2e ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার। তো বিস্তার আমরা দুইটা মান পাইছি, একটা হচ্ছে প্লাস রুট 2e ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার আর একটা হচ্ছে মাইনাস রুট 2e ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার। তো এখানে কি নির্দেশ করে, আমরা জানি প্রত্যাবর্তন বিন্দু হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাম সাইডে এ বিন্দু পর্যন্ত এবং ডান সাইডে সামনের দিকে হচ্ছে বি বিন্দু পর্যন্ত। তো যখন ঋণাত্মক দিকে যায় অর্থাৎ এ বিন্দুর দিকে যায় তখন আমরা মাইনাস মান পাবো। তো অথবা প্রত্যাবর্তন বিন্দু এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস 2e ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার। এবং যখন প্লাসের দিকে যাব অর্থাৎ বি এর দিকে যাব তখন আমরা কি লিখতে পারবো, এবং প্রত্যাবর্তন বিন্দু বি ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 2e ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার। তো এখানে আমি কি বলতে পারি যে এ হলো দোলকের সর্বনিম্ন অবস্থান বা বাম দিকের প্রান্ত এবং বি হলো দোলকটির সর্বাধিক অবস্থান বা ডান দিকের প্রান্ত। আর এই দুই প্রান্তের অবস্থানে দোলকের যে গতিশক্তিটা রয়েছে সেই গতিশক্তিটা শূন্য হয়ে যায় এবং পুরো যে শক্তিটা রয়েছে সম্পূর্ণ শক্তিটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি হিসেবে থাকে। তো আমরা পূর্বের লেকচারে আবদ্ধ অবস্থায় ডব্লিউকেবি সন্নিকর্ষ সোমারফিল্ড কোয়ান্টাম শর্ত সম্পর্কে জেনেছিলাম। তো সেইখান থেকে আমরা কোয়ান্টাম শর্তটা নিয়ে আসব। তো যেহেতু আমরা ডব্লিউকেবি সন্নিকর্ষ পদ্ধতিতে রৈখিক ছন্দিত দোলকের শক্তি স্তর নির্ণয় করব, তো সেক্ষেত্রে আমাদেরকে যে ডব্লিউকেবি সন্নিকর্ষের জন্য যে কোয়ান্টাইজেশন শর্তটা ছিল সেই শর্তটা আমরা সরাসরি এখানে নিয়ে আসব। তো এখন কোয়ান্টাম শর্ত হলো কে ডিএক্স ইজ ইকুয়াল টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাই। তো এই কোয়ান্টাইজেশন শর্তটি ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর থেকে কোয়ান্টাম মেকানিক্সের শক্তি স্তর নির্ধারিত করতে ব্যবহৃত হবে। তো এখানে আমরা কে ইজ ইকুয়াল টু কী বলতে পারি, কে হচ্ছে ওয়েভ নাম্বার বা ঢেউ সংখ্যা, ডিএক্স হচ্ছে অবস্থানের পরিবর্তন, এই যে ডিএক্সটা হচ্ছে অবস্থানের পরিবর্তন, এন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো এখানে আমাদের লিমিটটা কত হবে, সর্বোচ্চ দূরত্ব যায় বি পর্যন্ত এবং সর্বনিম্ন যায় হচ্ছে এ পর্যন্ত। তাহলে সর্বনিম্ন এ এবং সর্বোচ্চ হচ্ছে বি। এখন আমরা জানি যে, তো এখানে নোট আকারে লিখতে পারি কে ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এইচ কাট। এখানে পি হচ্ছে ভরবেগ এবং এইচ কাট হচ্ছে সংশোধিত প্লাঙ্ক ধ্রুবক বা রিডিউসড প্লাঙ্ক ধ্রুবক, এবং কে হচ্ছে ওয়েভ নাম্বার। আর এই পিটাকে মূলত এভাবে ডিনোট করা হয় রুট 2m e মাইনাস ভি।
তো এবার এখানে আমরা এ এবং বি এর মানটা বের করে রাখছি যে রুট 2e/m ওমেগা স্কোয়ার মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তো এইখানে এ এবং বি এর পরিবর্তে মানটা বসায় দিই। তো বা এর মানটা কত? এর মানটা হচ্ছে মাইনাস রুট 2e/m ওমেগা স্কোয়ার মাইনাস রুট 2e/m ওমেগা স্কোয়ার, এবং বি এর মানটা হচ্ছে প্লাস রুট 2e/m ওমেগা স্কোয়ার। আর এখানে কে এর পরিবর্তে আমরা লিখতে পারবো p/h কাট। তো 1/h কাট ইন্টু পি, এভাবেও তো লেখা যায় এই অংশটুকুকে। তো 1/h কাট হচ্ছে একটা ধ্রুব মান, কারণ h কাট হচ্ছে রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তো এটাকে আমরা চাইলে ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারবো। তো 1/h কাটকে আমরা বাইরে রাখলাম, এবং এই পি এর মানটা কত? রুট 2m ইন্টু ই মাইনাস ভি। তাহলে আমরা লিখতে পারি রুট 2m ইন্টু ই মাইনাস ভি, তারপর হচ্ছে ডিএক্স ইকুয়াল টু এন প্লাস 1/2 পাই। তো এখানে আমি শুরুতেই বলছিলাম যে এই যে ববটা রয়েছে সেটা যখন আমরা টান দিয়ে বা ফোর্স করে ছেড়ে দিলাম সে দুলতে থাকে। এই দুলন গতির জন্য এনার্জিটা কনস্ট্যান্ট থাকে। তো এটার মধ্যে যে বিভবটা থাকে সেটা শুধু পরিবর্তনশীল হয়। তো ই হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। তো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তো এখান থেকে আমরা এই ইটাকে কমন নিয়ে নিব। তো 1/h কাট ঠিক থাকবে, তারপর এ প্লাস রুট 2e/m ওমেগা স্কোয়ার, আর নিচে হচ্ছে মাইনাস রুট 2e/m ওমেগা স্কোয়ার। আর এখানে আমরা কি কমন নিব? রুট 2m তো ঠিক থাকবে, ইটা কমন নিব। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া, অর্থাৎ এই ইর সাথে ই যদি ভাগ করি 1 থাকবে, তো 1 মাইনাস, আর এখানে ভি এর সাথেও কি ই ভাগ করে দিতে হবে, যেহেতু কমন নিয়ে নিছি, তার মানে v/e dx is equal to n plus 1/2 পাই। তো এবার আমরা এখানে কি করতে পারি? এই যে 1/h কাট ভাগ আকারে আছে, ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে, তো পাই h কাট হবে। আর এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, m ভরটাও কনস্ট্যান্ট, এনার্জি ই কনস্ট্যান্ট, তাহলে রুট 2m কে আমরা বাইরে বের করে দিতে পারবো ইন্টিগ্রেশনের। তো রুট 2m কে বাইরে বের করে দিলাম। তো এখানে থাকবে হচ্ছে প্লাস 2e/m ওমেগা স্কোয়ার, আর নিচে থাকবে মাইনাস রুট 2e/m ওমেগা স্কোয়ার। আর এখানে যেহেতু রুট 2m বাইরে বের হয়ে গেছে, তো থাকবে হচ্ছে রুট 1 মাইনাস ভি। এখন ভি এর মান কত? এই যে ভি এর মান হচ্ছে হাফ m ওমেগা স্কোয়ার স্কোয়ার। তো আমরা এই মানটা লিখবো, কারণ ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো হাফ m ওমেগা স্কোয়ার x স্কোয়ার। তো এটাও যেহেতু নিচে আছে, তো 2 এর সাথে হাফ m ওমেগা স্কোয়ার x স্কোয়ারটাকে রাখলাম, আর নিচে হচ্ছে হাফ মানে 2, আর সাথে আছে ই, এই যে 2e, আর dx, আর এখানে হবে n প্লাস 1/2 পাই h কাট। তো এখন আমরা কাজ করব কি, এই অংশটুকুকে x এর মানটাকে, অর্থাৎ এই যে ভিতরে যে মানটা আছে এই মানটাকে আমরা y ইজ ইকুয়াল টু cos থিটাতে কনভার্ট করব। মানে এই সম্পূর্ণ মানটাকে y ধরবো, তারপর এই y দ্বারা একটু সমাধান করব, তারপর y এর মানটাকে cos থিটা হিসেবে কনভার্ট করে দিব। এটা করি মূলত আমরা সমাধানটাকে সহজ করার জন্য। তো এখন ধরি এই যে সম্পূর্ণ মানটা, আমরা জানি যে রুট, যেহেতু এই সম্পূর্ণ মানের উপর রুট আছে, তো রুটকে পাওয়ার হিসেবে হাফ লেখা যায়। তো আমরা কি করব? m ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2e, এটাকে হাফ হিসেবে লিখবো। আর এক্স স্কোয়ারের উপরেও তো রুট আছে, রুটের স্কোয়ারে কাটা শুধু এক্স হিসেবে লিখতে পারবো। ইকুয়াল টু আমরা ওয়াই ধরবো, এবং এই ওয়াইয়ের মানটাকে পরে গিয়ে আমরা সমাধান করার ক্ষেত্রে কস থিটাতে কনভার্ট করব। আপাতত আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এইটা ধরে সমাধানটা করব। তো এখানে আমরা এক্স এর মানটা যদি বের করি, তাহলে এই যে সম্পূর্ণ মানটা ওই সাইডে গেলে কি হবে? 2e উপরে উঠে যাবে, কারণ এখানে ভাগ আকারে আছে, এবং m ওমেগা স্কোয়ার নিচে নেমে যাবে। তো এখানে লিখতে পারি বা এক্স ইজ ইকুয়াল টু
2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার আর উপরে হাফ, আর এই যে ওয়াইটা রয়েছে ওয়াই, আমি কি বলছি যে এই অংশটুকু নিয়ে কাজ করব, তারপর আমরা ওয়াই সমান cos থিটা লিখব। এখন যেহেতু আমরা প্রথমে ওয়াই কনভার্ট করে দিব এক্সের মানগুলাকে, তাহলে এখান থেকে ডিএক্সের মানটাকে ডিওয়াই নিতে হবে। তো এই দুইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি করতে পারবো, ডিওয়াই নিতে পারবো। তো এই পক্ষ বাম পক্ষটাকে কি করব, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এবং ডান পক্ষকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। মানে এটাকে আংশিক ডিফারেন্সিয়েট বলতে পারি, কারণ বাম পক্ষে একটা ডিফারেন্সিয়েট একটা রাশি দ্বারা এবং ডান পক্ষে অন্য আরেকটা রাশি দ্বারা ডিফারেন্সিয়েট এরকম করা যায়। তো এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি 1 হয়। তো কার সাপেক্ষে করতেছি, এক্সের সাপেক্ষে, এই জন্য এখানে একটা ডিএক্স দিতে হবে। আবার এখানে এই মানটা হচ্ছে কনস্ট্যান্ট মান, তো কনস্ট্যান্ট মানের তো কোনো ডিফারেন্সিয়েট হবে না, আর এটা ওয়াইয়ের সাপেক্ষে করব, তো এখানে এটার ভিতরে কোনো ওয়াই নাই, তো এই অংশটুকু কনস্ট্যান্ট থাকবে 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার 1/2। যেহেতু এই ডান সাইডটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে করব, তো ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে করলে 1 হয় এবং কার সাপেক্ষে করতেছি, ওয়াইয়ের সাপেক্ষে, এজন্য একটা ডিওয়াই এক্সট্রা আনতে হবে। তো আমরা এই ডিওয়াইয়ের মানটা বের করব। তো ডিওয়াইয়ের মানটা বের করতে গেলে কি করতে হবে, এই সম্পূর্ণ মানটাকে আবার এই সাইডে আনতে হবে। তো এই সাইডে আনলে m ওমেগা স্কোয়ার উপরে উঠে যাবে, 2e নিচে নেমে যাবে, তাহলে dy ইজ ইকুয়াল টু লিখতে পারি m ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2e 1 ডিভাইডেড বাই 2, আর এই যে dx সাথে থাকবে। তো আমাদের চাইলে এই অংশটুকু না বের করলেও চলবে, তো আমরা যেহেতু ডিএক্সের পরিবর্তে লিখব, তো এই অংশটুকু বের করলেই হয়ে যাবে, এই লাইনটা লেখা দরকার নেই। তো এখানে আমরা কি কাজটা করব, প্রথমে হচ্ছে এক্সের মানগুলোকে ওয়াই কনভার্ট করে দিব। তো আমরা এই যে এই অংশটুকুর পরিবর্তে, এই যে এখানে এই অংশটুকুর পরিবর্তে ওয়াই লিখতে পারবো, এবং এখানে ডিএক্সের পরিবর্তে লিখতে পারবো 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার হাফ ডিওয়াই। আবার যেহেতু আমরা এক্সের মানগুলোকে ওয়াই কনভার্ট করতেছি, তাহলে তাদের যে লিমিট রয়েছে সেটাকেও তো ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে, সবগুলাকে আমরা ওয়াই কনভার্ট করে দিব। তো এই লিমিটটাকে এখন আমরা কি করব, ওয়াইয়ের মাধ্যমে কনভার্ট করব। তো এখানে খেয়াল করলে দেখব যে আমরা কি করব, এই যে এখানে এক্সের মানগুলো লিমিটের মধ্যে কি কি আছে, রুট 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার, আর এখানে আছে মাইনাস রুট 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার। তো আমরা এখানে কি বসালে এক্সের মানটা রুট 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার আসবে। এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা 1 বসাই তাহলেই দেখব যে এক্সের মানটা এই যে হাফ আকারে আছে, মানে এটা রুট আকারে আছে। আমরা জানি যে রুটকে হাফ আকারে লেখা যায়, আবার হাফকে রুট আকারে লেখা যায়, কোনো সমস্যা নাই। তো এখানে 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার, 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার, এই যে হাফ মানে রুট। তো এটা করতে গেলে এই ওয়াইয়ের পরিবর্তে কি রাখতে হবে, 1 রাখতে হবে। তো আমরা এখানে কাজ করি, প্রথমে এক্সের মান জন্য ওয়াইয়ের মানটা বসাবো। এখন এক্সের মান কত, এখানে হায়ার লিমিটে আছে 2e, তো আমরা পাওয়ার হিসেবে যদি লিখি তাহলে 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার, রুটটাকে হাফ আকারে লিখতে পারবো। এখন এই এক্সের মান 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার হাফ কখন আসবে, যখন ওয়াইয়ের মানটা এখানে 1 রাখবো, তখনই তো এটা প্লাস পজিটিভ 2e বাই m ওমেগা স্কোয়ার হাফ থাকবে, তার মানে ওয়াইয়ের মানটা 1 রাখতে হবে। এবং লোয়ার লিমিট আছে মাইনাস রুট 2e বাই m ওমেগা স্কোয়ার, রুটটাকে আমরা হাফ আকারে যদি এখানে লিখি তাহলে এখানে কি করলে এই ওয়াইয়ের মানটা কত রাখলে এখানে মাইনাস 2e বাই m ওমেগা স্কোয়ার হাফ আসবে, -1 রাখলে। যখন আমরা ওয়াইয়ের মানটা -1 রাখবো তখনই এক্সের মানটা কি হয়ে যাবে, -2e বাই m ওমেগা স্কোয়ার হাফ আসবে। তো এবার আমাদের কাজ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি তাহলে 1 নং সমীকরণকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে, এখানে প্লাস 2e বাই m ওমেগা স্কোয়ারকে 1 হিসেবে ধরতে হবে, মাইনাস 2e বাই m ওমেগা স্কোয়ারকে -1 ধরতে হবে, তো রুট 1 মাইনাস, তো m ওমেগা স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই 2e কে y হিসেবে ধরতে হবে। তো 1 নং সমীকরণকে আমরা কি লিখতে পারবো, এখানে রুট 2me প্লাস রুট 2e বাই m ওমেগা স্কোয়ারকে +1 লিমিট দিব, এবং এটা হচ্ছে -1 রুট 1 মাইনাস। এবার একটা ব্যাপার খেয়াল করি এখানে, তো এই যে এই মানটা আমরা একটু লিখি, এই হাফ মানে রুট, তো রুট হিসেবে লিখি m ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2e, আর সাথে কি আছে, x আছে, x ইজ ইকুয়াল টু ওয়াই। হ্যাঁ, তো এখন আমরা কাজ করব কি, এই যে এই অংশটুকুকে বর্গ করে দিব। তো
তো যদি বর্গ করি তাহলে কি হবে m ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2a ইন্টু এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যেহেতু গুণাকার আছে রুট এবং স্কোয়ার কাটা যাবে, তো থাকবে হচ্ছে m ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 2a, আর এই যে এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তো আমরা কি করছিলাম, এই যে এই অংশটুকুকে m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2e, এই যে m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2e, তো এই অংশটুকুকে আমরা কি লিখতে পারবো, ওয়াই স্কোয়ার লিখতে পারবো। তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর ডিএক্সকে কী লিখতে পারবো, এই যে ডিএক্স সমান হচ্ছে 2e বাই m ওমেগা স্কোয়ার 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ডিওয়াই। আর ডান পক্ষটা ঠিক থাকবে n প্লাস হাফ পাই এইচ কাট। তো এবার আমরা এখানে একটু খেয়াল করি যে 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এখানে এটার ভিতরে কোনো ওয়াইয়ের বংশধর নাই। ই হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, m হচ্ছে ভর কনস্ট্যান্ট এবং ওমেগাও হচ্ছে কনস্ট্যান্ট। তো যেহেতু এই সম্পূর্ণ মানটা কনস্ট্যান্ট, তো আমরা চাইলে ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারবো। তো এখানে আমরা কি লিখতে পারি যে আমি সরাসরি এখানে দেখায় দিই এই মানটা কত হবে। তো রুট 2m e, আর এই যে হাফ মানেই হচ্ছে রুট, তো রুট সহ এই সম্পূর্ণ মানটা ইন্টিগ্রেশনের বাইরে রাখলে হবে রুট 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার। তো এখানে এটাও রুটের অংশ, এটাও রুটের অংশ, তো আমরা দুটো একসাথে লিখতে পারবো যে রুট 2m e ইন্টু 2e ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার। তো এখানে 2 দুইটা আছে, তো আমরা লিখতে পারি 2 স্কোয়ার m, আবার ই দুইটা আছে ই স্কোয়ার ডিভাইডেড বাই m ওমেগা স্কোয়ার। m কাটা যাবে, তো রুট স্কোয়ার কাটা যাবে, এখানে রুট স্কোয়ার কাটা যাবে, এখানে রুট স্কোয়ার কাটা যাবে, তো আলটিমেটলি থাকবে হচ্ছে 2e ডিভাইডেড বাই ওমেগা। তো আমরা যখন এই কনস্ট্যান্ট মানটা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিব, তখন আমরা পাবো হচ্ছে 2e ডিভাইডেড বাই ওমেগা। তো এখানে আমরা কি লিখতে পারি, 2e ডিভাইডেড বাই ওমেগা -1 রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই অংশটুকু তো আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম, তো ডি ওয়াই থাকবে ইকুয়াল টু n প্লাস হাফ পাই এইচ কাট। তো এবার এখানে আমরা কি কাজ করব, তো প্রথমে ধরে নিয়েছিলাম না যে ওয়াই ইজ ইকুয়াল টু কস থিটা, প্রথমে এক্স থেকে ওয়াই কনভার্ট করছে, এখন আমরা ওয়াই থেকে থিটাতে কনভার্ট করব। তো আমরা এটার সমাধানটা সহজভাবে করার জন্যই মূলত ওয়াই ইজ ইকুয়াল টু কস থিটা ধরে সমাধান করব। তো এখানে আমি যদি লিখে দিই যে y ইজ ইকুয়াল টু কি কস থিটা, উভয় পক্ষে আমরা এই ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এবং এই কস থিটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি আমরা ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে 1 হবে। আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, ওয়াইয়ের সাপেক্ষে, যেহেতু এই বাম সাইডে ওয়াইয়ের সাপেক্ষে এবং ডান সাইডে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তো আমাদেরকে উল্লেখ করে দিতে হবে যে এটা ওয়াইয়ের সাপেক্ষে হচ্ছে এবং এটা থিটার সাপেক্ষে হচ্ছে। তো এই জন্য আমরা এক্সট্রা ডি ওয়াই নিয়ে আসতে হবে। তো এই ডি ওয়াই দ্বারা বোঝায় যে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট করছি, 1 হয়েছে, এবং এই ডি ওয়াই বা ওয়াইয়ের সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েট হয়েছে। তো কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন থিটা। তো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, থিটার সাপেক্ষে, এই জন্য এখানে একটা ডি থিটা দিয়ে দিতে হবে। তো এই ডি ওয়াই মানে হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে বাম সাইডে হয়েছে, এবং কস থিটা থিটার সাপেক্ষে, এই ডি থিটা দ্বারা বোঝায় যে থিটার সাপেক্ষে ডান সাইডে ডিফারেন্সিয়েট করছি। এবার আমরা এখান থেকে থিটার মানটাও একটু বের করে নেব, কারণ পরে কাজে লাগবে। তো কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি কজ ইনভার্স ওয়াই না, তো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স 1 ওয়াই, মানে কজটা যদি এই সাইডে আসে তো কজ ইনভার্স 1 হয়ে যাবে, তো সাথে ওয়াই, এই যে সাথে ওয়াই। তো এখানে আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে ওয়াই থেকে থিটাতে কনভার্ট করা। তো থিটাতে যদি কনভার্ট করতে চাই, তো এই সমীকরণের ক্ষেত্রে ওয়াইয়ের পরিবর্তে কস থিটা লিখতে পারবো, এবং এই ডি ওয়াইয়ের পরিবর্তে যদি আমরা থিটাতে কনভার্ট করি তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা লিখতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই 1 এবং -1 এই দুইটা লিমিট হচ্ছে ওয়াইয়ের জন্য প্রযোজ্য, তাহলে থিটার জন্য তো আমাদেরকে এই লিমিটটাও চেঞ্জ করতে হবে। তো আমরা ওয়াইয়ের মানগুলোকে সরাসরি থিটাতে সবগুলা চেঞ্জ
করে দিব। তো এখানে আমরা যদি থিটাতে চেঞ্জ করি তো কি হবে, এখানে আমাদের লিমিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। তো এখানে আমরা প্রথমে ওয়াইয়ের মানটা লিখবো আর এখানে থিটার মানটা। তো যখন ওয়াইয়ের মান হচ্ছে হায়ার লিমিটে 1, তো তখন থিটার মান কত হবে, cos ইনভার্স 1 ওয়াই, ওয়াইয়ের মান 1 বসালে এখানে পাওয়া যাবে হচ্ছে 0। তো আমরা ক্যালকুলেটরে যদি দেখি তো cos ইনভার্স 1 দিয়ে দেখব তো 0 আসবে। আবার এখানে -1 লোয়ার লিমিটটা যদি আমরা ওয়াইয়ের পরিবর্তে এখানে বসাই তখন দেখব যে এর মানটা আসছে হচ্ছে 180 ডিগ্রি বা পায়ের সমান। তো এখানে আমরা ক্যালকুলেটরে চাপ দিলেই দেখব যে এখানে পাই চলে আসবে। তো এখানে আমাদের কাজ প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো এই ডি ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস সাইন থিটা ডি থিটা, ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারবো কস থিটা, এবং এখানে লিমিটটা চেঞ্জ করে হায়ার লিমিটে লিখতে পারবো 1-এর পরিবর্তে 0 এবং লোয়ার লিমিটে -1-এর পরিবর্তে লিখতে পারবো পাই। 2e ডিভাইডেড বাই ওমেগা, হায়ার লিমিটে হবে 0 এবং লোয়ার লিমিট হবে পাই, আর এখানে √1 মাইনাস, আর ওয়াই মানে হচ্ছে কস থিটা, তো ওয়াই স্কোয়ার আছে তো কস স্কোয়ার থিটা, আর ডি ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে মাইনাস সাইন থিটা ডি থিটা, আর ডান পক্ষটা ঠিক থাকবে n প্লাস হাফ পাই এইচ কাট। তো এবার আমরা কি করতে পারি, 2e ডিভাইডেড বাই ওমেগা ঠিক রাখবো, পাই 0। এই যে এখানে মাইনাসটা আছে তো এটা সবটা গুণাকার আছে না, তো আমরা এই ইন্টিগ্রেশনের বাইরে এই মাইনাসটা বের করে দিতে পারবো। তো যদি বাইরে বের করে দিই তো এখানে কি থাকবে, পাই 0 √1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। আমরা জানি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে একটা সাইন থিটা আছে, ডি থিটা ইজ ইকুয়াল টু n প্লাস হাফ পাই এইচ কাট। এবার আমরা এই লিমিটটা উল্টে ফেলবো, অর্থাৎ পাইটা এই হায়ার লিমিটে চলে যাবে এবং 0টা লোয়ার লিমিটে চলে আসবে। তো এরকম যদি আমরা করি তাহলে একটা এক্সট্রা মাইনাস নিয়ে আসতে হয়, আমরা সকলেই জানি। তো এক্সট্রা যেহেতু একটা মাইনাস আসবে, এখানেও একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তো 2e ডিভাইডেড বাই ওমেগা, আর উপরের হায়ার লিমিটের মধ্যে পাই চলে যাবে এবং লোয়ার লিমিটে 0 চলে আসবে। রুটের স্কোয়ারে কাটা এখানে সাইন থিটা থাকবে, আবার এখানে আরেকটা সাইন থিটা আছে, সাইন থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটা আর আছে ডি থিটা ইকুয়াল টু হচ্ছে n প্লাস হাফ পাই এইচ কাট। এবার আমরা এই ইন্টিগ্রেশনটার মানটা সরাসরি এখানে বসায় দিব। তো এক্ষেত্রে আমরা এই যে ইন্টিগ্রেশনটা এটা আলাদা একটা পেজের মধ্যে করে দেখায় দিব। তো এখানে আর ইন্টিগ্রেশনটা করে এত বড় করতে হবে না, তো সরাসরি মান বসায় দিলেই হবে। তো আমি এখানে দেখায় দিই যে ইন্টিগ্রেশনটা কিভাবে আনসারটা আমরা পাবো। তো এটা আনসারের মধ্যে আর লিখতে হবে না। তো 0 থেকে পাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া যায়। তো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু উপরে স্কোয়ার আছে তো স্কোয়ারের সরাসরি কোনো ইন্টিগ্রেশনের সূত্র নাই, তো এটাকে আমাদেরকে সূত্রের মতো বানাতে হবে। এজন্য আমরা এখানে একটা 2 নিয়ে আসবো। তো এখানে 2 আনতে গেলে আরেকটা 2 ভাগ করে দিতে হবে। তো 1 ডিভাইডেড বাই 2, 0 থেকে পাই 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, 1 ডিভাইডেড বাই 2, 0 থেকে পাই। তো 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, আর সাথে আছে ডি থিটা। এবার আমরা খেয়াল করলে দেখব যে এই 1 এই পাই 0 হাফ ডি থিটা এটার সাথে গুণ হবে, আবার হাফ 0 পাই ডি থিটা এই কস 2 থিটার সাথেও গুণ হবে। তো আমরা আলাদা আলাদাভাবে যদি করি তাহলে কি হবে, হাফ 0 পাই, তো একের সাথে এটা গুণ হলে তো এটাই হবে ডি থিটা 1 ডি থিটা, তারপর হচ্ছে মাইনাস, এই মাইনাস আবার কি হাফ 0 পাই cos 2 থিটা, cos 2 থিটা ডি থিটা। তো এবার আমরা এখানে জানি যে কোনো কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করলে তার মান হয় যার সাপেক্ষে ইন্টিগ্রেট করা হয় সেই মানটাই হয়, অর্থাৎ ডি থিটার সাপেক্ষে যেহেতু 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, তো এটাকে ইন্টিগ্রেট করলে থিটা পাওয়া যাবে। আমরা যদি ডি 1
এক্স বা ডিএক্স এর সাপেক্ষে কনস্ট্যান্ট মানকে ইন্টিগ্রেট করি তখন শুধু এক্স পাওয়া যায়। তো ডি থিটার সাপেক্ষে যদি কনস্ট্যান্ট মানকে ইন্টিগ্রেট করি শুধু থিটা পাওয়া যাবে। তো 1/2 থিটা, আর লিমিটগুলো হচ্ছে হায়ার লিমিট পাই 0 মাইনাস হাফ। তো এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, cos 2 থিটা। আমরা জানি যে cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে হবে sin 2 থিটা ডিভাইডেড বাই 2। তো এখানে আমরা কি লিখতে পারি যে sin 2 থিটা ডিভাইডেড বাই 2, আর লিমিট কত, 0 থেকে পাই পর্যন্ত। এবার আমরা লিমিটটা বসায় দেব, হাফ থিটার যেখানে আছে সেখানে পাই বসবে একবার, তারপর সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট আবার বসবে এখানে। তো পাই মাইনাস 0 মাইনাস হাফ। এখন আমরা এখানে যদি বসাই তো সাইন, প্রথমে পাই বসবে থিটার পরিবর্তে, তারপর 0 বসবে, সাইন 2 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন, এই থিটার পরিবর্তে যখন 0 বসাবো 0-র সাথে 2 গুণাকার আছে মানে সাইন 0 হয়ে যাবে, সাইন 0 ডিভাইডেড বাই 2। এখন এই যে পাই এটার সাথে গুণ আছে, আবার 0-র সাথে এটা গুণ আছে, তো পাই ডিভাইডেড বাই 2, আর 0-র সাথে গুণ হলে তো 0 হয়ে যাবে, তো আর 0 দেওয়ার দরকার নাই। তারপর মাইনাস, আমরা জানি যে সাইন 1 পাই, সাইন 2 পাই, সাইন 3 পাই, সাইন যত পাই মানে n পাই পর্যন্ত, এভাবে যেতে যেতে n পাই সবাই হচ্ছে 0। তো এখানে সাইন 2 পাইও তো 0, তো 0-র সাথে 2 ভাগাকার আছে মানে 0, 0-র সাথে 1/2 আছে মানে 0, তো এটাও 0 হয়ে যাবে। তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আবার সাইন 0 ডিগ্রি মানও তো 0, তো 0-র সাথে 2 ভাগাকার আছে তো 0ই হবে। তো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে পাই ডিভাইডেড বাই 2। আসলে কার মানটা পাই বাই 2 পাইছি, এই 0 থেকে পাই পর্যন্ত সাইন স্কোয়ার থিটা ডি থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাই পাই বাই 2। তো আমরা আনসারের মধ্যে এটাকে সরাসরি পাই বাই 2 নিয়ে আসবো, আর এত বড় করে ইন্টিগ্রেট করতে হবে না। ইকুয়াল টু n প্লাস হাফ পাই এইচ কাট। এবার আমরা এখান থেকে ই এর মানটা নির্ণয় করে নিব। তো ই এর মানটা কি হবে, উপরের যে মানগুলো আছে ওই সাইডে গিয়ে নিচে ভাগ হয়ে যাবে এবং নিচে যে মানগুলো আছে উপরে চলে যাবে। তো শুধু ই ইজ ইকুয়াল টু হবে এই 2 পাই ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে, তো n প্লাস হাফ পাই এইচ কাট ডিভাইডেড বাই 2 পাই। আর এই যে 2 ওমেগা, তো চাইলে আমরা এখানে 2টাকে কেটে দিতে পারি, তো এখানে 2 আর লাগবে না, তো পাইটা ওই সাইডে গিয়ে ভাগ হয়ে গেছে, আর ওমেগাটা এই সাইডে এসে গুণ হয়ে যাবে। তো এখানে আমরা কি লিখতে পারি, n প্লাস হাফ পাই পাই কাটা যাবে, এইচ কাট ওমেগা। তো এই সমীকরণটা সুতরাং ই ইজ ইকুয়াল টু n প্লাস হাফ এইচ কাট ওমেগা। তো এই সমীকরণ হতে রৈখিক ছন্দিত দোলকের শক্তিস্তরগুলো আমরা খুঁজে পাবো। তো এই সমীকরণ হতে রৈখিক ছন্দিত দোলকের শক্তিস্তরগুলো পাওয়া যাবে। তো এই অংশটুকু মূলত আমরা কোত্থেকে নির্ণয় করছিলাম, ডব্লিউকেবি পদ্ধতিতে যে শক্তি স্তরের জন্য কোয়ান্টাইজড সমীকরণটা ছিল, কোয়ান্টাইজড যে শর্তটা ছিল সেই শর্ত থেকে আমরা সমাধান করে প্রথমে এক্স থেকে ওয়াই কনভার্ট করছি, তারপর ওয়াই থেকে থিটাতে কনভার্ট করে আমরা এনার্জি ই ইজ ইকুয়াল টু n প্লাস হাফ এইচ কাট ওমেগা পাইছি। তো এটা সারসংক্ষেপ হিসেবে আমরা বলতে পারি যে ওই যে কোয়ান্টাইজড সমীকরণটা ছিল সেই প্রক্রিয়া কোয়ান্টাইজেশন থেকে আমরা অসিলেটর শক্তি বা দোলকের শক্তিমাত্রা নির্ণয় করি যা কোয়ান্টাইজড বা ডিক্রিজড হয়, এবং শক্তির মান ই এন ইজ ইকুয়াল টু পাই হচ্ছে n প্লাস হাফ এইচ কাট ওমেগা। তো এখানে আমরা এনার্জি ই এর পরিবর্তে ই এন লিখে লিখে তারপর আসবো, কারণ এখানে আমরা n প্লাস হাফ এইচ কাট ওমেগা এই শক্তি স্তরটা n সংখ্যক মানের জন্য বা শক্তি স্তরের জন্য এই শক্তিমানটা খুঁজে পাবো।